হ্যালো স্টুডেন্ট, আজকে যে চ্যাপ্টার পড়িয়েছিলাম একদম প্রথম চ্যাপ্টারের শেষ পোর্শন, যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ব্যাপার আছে। ভালো করে কোশ্চেন আনসারগুলো লক্ষ্য করো। চলো, 2013 সালে 2013 সালে একটা কোশ্চেন করেছে, দেখো। বাদামি বর্ণের আয়রন হাইড্রোক্সাইডের একটি নমুনাকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে 90 ml 0.1 নর্মাল HCl প্রয়োজন হয়। নমুনাটিতে কত গ্রাম আয়রন আছে? তার মানে কি বলছে, এই আয়রন হাইড্রোক্সাইড যে নমুনাটিতে, তাতে কত গ্রাম আয়রন আছে সেটা বের করতে হবে। আর তোমাকে কি কি কন্ডিশন দেওয়া আছে? সম্পূর্ণরূপে এই আয়রন হাইড্রোক্সাইডকে দ্রবীভূত করতে 0.1 নর্মাল 90 ml দ্রবণে 0.1 নর্মাল HCl এর প্রয়োজন হয়। তাহলে দেখো, আয়রন হাইড্রোক্সাইডের কত গ্রামকে আমি দ্রবীভূত করছি সেটা যদি পেয়ে যাই, মানে এত আয়রন হাইড্রোক্সাইডের কত গ্রাম এই পরিমাণটা দ্বারা দ্রবীভূত হচ্ছে সেটা যদি পেয়ে যাই, তাহলে আয়রন হাইড্রোক্সাইডের মধ্যে আয়রন কত পরিমাণ রয়েছে সেটাও পেয়ে যাব। তাহলে চলো ধীরে ধীরে দেখো কি করা হচ্ছে। প্রথমে বিক্রিয়া করা হচ্ছে, যেহেতু দ্রবীভূত করা হচ্ছে তাহলে বিক্রিয়া হবে। আয়রন হাইড্রোক্সাইড FeOH3 প্লাস HCl এর সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে, HCl এ দ্রবীভূত করা হচ্ছে HCl এর সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে, FeCl3 প্লাস 3H2 উৎপন্ন হচ্ছে। এবারে দেখো, এখানে FeOH3 এর আণবিক ওজন বের করা হয়েছে 107, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর 109.5 গ্রাম, এটা বের করা হয়েছে আণবিক ওজন প্রত্যেকটা। এবারে এইটার মানে কি, 0.1 নরমাল কথার অর্থ হচ্ছে 0.1 গ্রাম তুল্যাঙ্ক HCl দ্রবীভূত আছে 1000 ml দ্রবণে। তাহলে দেখো, 1000 ml দ্রবণে দ্রবীভূত HCl এর পরিমাণ 0.1 গ্রাম তুল্যাঙ্ক। এবারে HCl এর 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মানে কি, তার তুল্যাঙ্ক ভার মানে 36.5। HCl এর তুল্যাঙ্ক ভার 36.5। কেন হচ্ছে, HCl এর আণবিক ওজন বাই তার ক্ষারগ্রাহিতা একটা H+ আয়ন দেবে, এই জন্য ক্ষারগ্রাহিতা 1। তাহলে তুল্যাঙ্ক ভার কত? 36.5, যেটা আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ বুঝি। তাহলে নিশ্চয়ই 1000 ml দ্রবণে দ্রবীভূত HCl এর পরিমাণ কত হবে? 0.1 গ্রাম তুল্যাঙ্ক বলা আছে। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক যদি 36.5 হয়, 0.1 গ্রাম তুল্যাঙ্ক 36.5 ইন্টু 0.1, তাহলে এখানে লেখা আছে যে 0.1 গ্রাম তুল্যাঙ্ক মানে কত গ্রাম, গ্রামে প্রকাশ করা হয়েছে। 1000 ml দ্রবণে দ্রবীভূত HCl এর পরিমাণ এত গ্রাম। তাহলে কত ml বলা আছে? 90 ml বলা আছে। 90 ml দ্রবণটা প্রয়োজন। 90 ml এ দ্রবণে দ্রবীভূত HCl এর পরিমাণ কত বের করা হয়েছে? এত গ্রাম। তাহলে নিশ্চয়ই এই গ্রাম HCl যুক্ত দ্রবণ যদি নিই, তাতে এই পরিমাণ আয়রন হাইড্রোক্সাইডটা কি হবে? দ্রবীভূত হয়ে যাবে। এবারে পরের স্টেপে দেখো, 109.5 গ্রাম HCl প্রয়োজন 107 গ্রাম FeOH3 দ্রবীভূত করতে, কারণ এই সমীকরণ থেকে পাচ্ছি। সমীকরণ থেকে কি পাচ্ছি? 109.5 গ্রাম HCl এর প্রয়োজন হচ্ছে কত গ্রাম FeOH3 কে দ্রবীভূত করতে? 107 গ্রাম, সেটাই লেখা হয়েছে। তাহলে এই পরিমাণটা কতটাকে, কত FeOH3 কে দ্রবীভূত করছে সেটা পেলেই এখান থেকে আয়রন হাইড্রোক্সাইডের আমি ওজনটা পেয়ে যাব। তাহলে দেখো, 0.3285 গ্রাম, এটা এত পরিমাণ HCl প্রয়োজন, বের করানো হয়েছে কত গ্রাম তোমার একে দ্রবীভূত করতে, FeOH3 কে দ্রবীভূত করতে, সেটা বের করানো হয়েছে 0.321 গ্রাম। তাহলে এই যে FeOH3 অর্থাৎ আয়রন হাইড্রোক্সাইড যে বের করছি, এটা কত গ্রাম HCl প্রথমে বের করানো হয়েছে, কত গ্রাম HCl এই পরিমাণটা বের করানো হয়েছে। এই পরিমাণ HCl এর প্রয়োজন কত গ্রাম আয়রন হাইড্রোক্সাইডকে দ্রবীভূত করতে। এখানে তো আয়রন হাইড্রোক্সাইডের পরিমাণটা দেওয়া নেই, তাহলে এখান থেকে বের করানো হয়েছে, সমীকরণ থেকে পেয়েছি যে 109.5 গ্রাম HCl এর প্রয়োজন 107 গ্রাম FeOH3 কে দ্রবীভূত করতে। তাহলে এত, এই যে এত ml এত নরমাল HCl মানে কত গ্রাম? এত গ্রাম। তাহলে এত গ্রাম HCl প্রয়োজন কত গ্রামকে দ্রবীভূত করতে, সেটাই বের করেছি আয়রন হাইড্রোক্সাইডের এত গ্রাম, এই গ্রামে প্রকাশ করা হয়েছে আয়রন হাইড্রোক্সাইডকে। তাহলে এতক্ষণ অর্থাৎ অবশেষে আমরা কি পেলাম? আয়রন হাইড্রোক্সাইডের গ্রামে প্রকাশিত ওজনটা পেলাম। এবারে দেখো, 107 গ্রাম আয়রন হাইড্রোক্সাইডের মধ্যে আয়রনের পরিমাণ কত? 56 গ্রাম। 107 গ্রাম টোটাল আয়রন হাইড্রোক্সাইডের আণবিক ওজন, তার মধ্যে Fe কত আছে? Fe তো একটা পরমাণু, তাহলে 56 গ্রাম রয়েছে। Fe আছে 56 গ্রাম। তাহলে এই 0.321 গ্রাম, এত গ্রাম FeOH3 আমরা পেয়েছি। এত গ্রাম FeOH3, এত গ্রাম FeOH3 মধ্যে Fe এর পরিমাণ কত বের করা হয়েছে? 0.1668 গ্রাম। তাহলে এখানে দেখো, এই নমুনাটিতে মানে এই যে গ্রামে প্রকাশিত নমুনাটি, আয়রন হাইড্রোক্সাইডের আমি যে গ্রামে প্রকাশিত ওজনটা পেয়েছি, এর মধ্যে কত গ্রাম আয়রন আছে? এই 0.168 গ্রাম। আগে 107 গ্রাম FeOH3 এর মধ্যে Fe এর পরিমাণ 56 গ্রাম, আর এই এত গ্রামের মধ্যে Fe কত আছে? 0.168 গ্রাম। তাহলে প্রথম পয়েন্টে কি করা হবে?
এক নম্বর মূল পয়েন্টে যেতে হবে, আয়রন হাইড্রোক্সাইডের ওজন বের করতে হবে। এই কন্ডিশন অ্যাপ্লাই করে আয়রন হাইড্রোক্সাইডের আগে ওজন বের করব, এবারে সমীকরণ থেকে ওজনের সঙ্গে ওজনের সম্পর্ক বের করব, তা দিলেই কি হবে, আয়রন হাইড্রোক্সাইডের মধ্যে আয়রনের পরিমাণটা আমরা পেয়ে যাব। এরপরে কোশ্চেন চলো 2013 সালে দেখো, 10 ml CH4 C2H4 CO2 গ্যাস মিশ্রণকে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে বিস্ফোরিত করা হলো, ঠান্ডা করায় 17 ml আয়তন সংকোচন হলো। তাহলে এটাই কি প্রথম আয়তন সংকোচন। KOH এর সঙ্গে বিক্রিয়ায় আরো 14 ml আয়তন সংকোচন, এটা দ্বিতীয় আয়তন সংকোচন। মিশ্রণটির সংযুতি নির্ণয় করো, অর্থাৎ মিশ্রণটিতে কত পার্সেন্ট CH4 C2H4 CO2 আছে তার পরিমাণটা নির্ণয় করতে বলছে। মিশ্রণটির সংযুতি বলছে মানে কত করে CH4 আছে, কত C2H4, কত CO2 আছে সেটা নির্ণয় করতে বলছে। 10 ml টোটালটা বলেছে, তাহলে ধরে নিচ্ছে একটা X আর একটা Y আর একটা Z, CH4 XML, C2H4 IML, CO2 ZML রয়েছে। এখানে দেখো শতকরা সংযুতি বলেনি, অমনি সংযুতি বলা আছে, এই জন্য মিশ্রণের প্রত্যেকটা শতকরা পার্সেন্ট ধরা হয়নি, অমনি XML YML ZML করে ধরা হয়েছে। আচ্ছা এবারে দেখো তাহলে টোটাল কত হবে, x + y + z সমান 10, যেহেতু তিনটা x y z ml করে ধরা আছে তাহলে টোটাল যোগফল কত 10 হবে। এবারে যখন আমি অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে বিস্তারিত করা হবে তখন কি হবে, CH4 এবং C2H4 এটা কি করবে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে দেখো CH4 + 2O2 তার থেকে CO2 + 2H2। এবারে যেহেতু এখানে জল, এখানে 2H2 মানে জল উৎপন্ন হবে, জল লিকুইড, এই জন্য তার আয়তন কত 0 ধরা আছে। আমরা কি জানি যে আয়তন এবং মোল সংখ্যার অনুপাত পরস্পর সমান, এই জন্য এটা 1 আয়তন 2 আয়তন 1 আয়তন। তাহলে আমি আয়তনের একক বসিয়ে দেবো, 1 ml 2 ml 1 ml, এখানে 0। কত পরিমাণ নিয়েছিলাম CH4 XML, তাহলে XML এটা 2 এর সঙ্গে x গুণ হয়ে যাবে 2 XML, এটা হবে XML। মানে 1 ml তার দ্বিগুণ আয়তনের অক্সিজেনের সঙ্গে 2 ml এর সঙ্গে বিক্রিয়া করে 1 ml কার্বন ডাই অক্সাইড তৈরি করেছিল। এখানে XML যেহেতু দিয়েছি 1 * x মানে x, তাহলে 2 * x হয়ে যাবে, প্রত্যেকটার সঙ্গে x গুণ হয়ে যাবে, তবে গিয়ে আমরা সমীকরণটা পাবো। তাহলে XML 2 XML আর XML সবসময় মনে রাখবে, এখানে যত গুণ হবে প্রত্যেকটার সঙ্গে তত করে গুণ হয়ে যাবে, কারণ এখানে 1 ml 2 ml সঙ্গে 1 ml, এখানে XML হলে এখানে 2 XML, মানে এর দ্বিগুণ হচ্ছে 2x, x এর দ্বিগুণ 2x, 1 এর দ্বিগুণ 2 ছিল, x এর দ্বিগুণ 2x, আর এখানে XML, এখানে 1 ml ছিল, XML ছিল। আয়তন সংকোচন কত, x + 2s মানে বিক্রিয়ক গ্যাসীয় বিক্রিয়ক পদার্থগুলির যোগফল আয়তনের মাইনাস বিক্রিয়ক পদার্থ, তাহলে 2 XML হয়েছে আয়তন সংকোচন। এরপরে C2H4 এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া 2CO2 + 2H2 লিকুইড হয়েছে, তাহলে এটা 0 হয়ে যাবে। 1 ml 3 ml একই রকম 2 ml, এটা YML হলে এটা 3y 3 গুণ, এটা 2YML হবে। তাহলে আয়তন সংকোচন কত, সেই বিক্রিয়কের টোটাল আয়তন মাইনাস বিক্রিয়ক পদার্থের আয়তন সমান কত হবে 2ml। তাহলে প্রত্যেকটা আমি কি বের করছি, আয়তন সংকোচন বের করে দিচ্ছি। এরপর দেখো কার্বন ডাই অক্সাইডের আয়তন কিভাবে পাওয়া যায়, দেখো মোট আয়তন সংকোচন, অর্থাৎ আমরা যে দুটো বিক্রিয়াতে CH4 এবং C2H4 কে অতিরিক্ত অক্সিজেন উপস্থিতিতে বিক্রিয়া ঘটাতে কার্বন ডাই অক্সাইড অপরিবর্তিত হিসেবে থাকবে। কার্বন ডাই অক্সাইডের আয়তন কত ছিল, CO2 এর আয়তন কত ছিল, Z ছিল, ZML, সেটা অমনি পড়ে থাকবে অবিকৃত হিসাবে, শুধু এই দুটো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছিল। তাহলে এই দুটো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাতে আমরা কার্বন ডাই অক্সাইড, আমরা টোটাল আয়তন সংকোচন কত পেয়েছিলাম 2x, একটার ক্ষেত্রে 2x ছিল আর একটাতে 2y ছিল, তাহলে মোট আয়তন সংকোচন কত 2x + 2yml, এটা মোট আয়তন সংকোচন পেয়েছি। তাহলে মোট আয়তন সংকোচনটাই হচ্ছে প্রাথমিক সংকোচন বা প্রথম সংকোচন বলা হয়, কারণ এই ঠান্ডা করায় 17 ml আয়তন সংকোচন হয়, অর্থাৎ এই যে 17 ml আয়তন সংকোচন হয়েছে এটাই হচ্ছে মোট আয়তন সংকোচন, অর্থাৎ প্রথম আয়তন সংকোচন। তাহলে 2x + 2y সমান কত হবে 17 শর্ত অনুসারে। আবার KOH যোগ করলে আরো 14 ml আয়তন সংকোচন হয়। তাহলে KOH যোগ করা মানে কি, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে শুষে নিচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কত সেটা বের করতে হবে। কার্বন ডাই অক্সাইড প্রথম বিক্রিয়াতে কত উৎপন্ন হয়েছিল x, তারপরে বিক্রিয়াতে কত 2y, আগে কত ছিল z, তাহলে টোটাল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে x + 2y + ZML, যেটা কি হবে 14 ml এর সঙ্গে সমান। কারণ এই 14 ml, এই 14 ml আয়তন সংকোচন হয়েছে মানে কার্বন ডাই অক্সাইডের আয়তনটাকে শুষে নিতে 14 ml আয়তনটা ভ্যানিশ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইডের মোট আয়তনটা 14 ml আয়তনের সঙ্গে সমান হবে, x + 2y + z সমান 14। এবারে এই 2 - 3 এক নম্বর 2 নম্বর বিক্রিয়া সমীকরণ দেওয়া হচ্ছে 3 বলছি 1, 2 - 1 করলে কত হবে দেখো এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে, y এর মান কত পাবো 4 ml পাবো। এবার y এর মানটা 2x + 2y সমীকরণে বসিয়ে দিতে হবে, মানে কোন সমীকরণে, এক নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে, তার থেকে x এর মান পাওয়া যাবে। এবারে x আর y এর মান পেয়ে গেছি, তার মানে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে z এর মানটা পাওয়া যাবে। এইভাবে x y z এর মান বের করা হয়, এটা থেকে এটা বিয়োগ করে দেবে, বিয়োগ করলে কি হচ্ছে x + 2y
প্লাস জেড মাইনাস 2x মাইনাস 2y ইকুয়াল টু কত হবে 14 মাইনাস 17 মানে মাইনাস 3। তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করছি 14 মাইনাস 17 মানে মাইনাস 3 হবে। তাহলে এখান থেকে বিয়োগ করা কত হবে x প্লাস 2y প্লাস z মাইনাস 2x মাইনাস 2y, তাহলে মাইনাস 2y প্লাস 2y কাটলো, আর এখানে কত হবে x প্লাস z মাইনাস 2x ইকুয়াল টু 2x প্লাস 2y 2x x x প্লাস 2y প্লাস z। আচ্ছা এটা বসিয়ে করো, বসিয়ে করলে হবে দেখো x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 14 হচ্ছে, আর একটা 2x প্লাস 2y 2x প্লাস 2y ইকুয়াল টু কত হচ্ছে 17 হচ্ছে। এবারে দেখো এটার সঙ্গে যে কোনো একটা কাটাতে হবে, তার মানে 2y কে কাটাতে হবে মাইনাস 2x মাইনাস 2y, আর এখানে কত পাচ্ছি z পেয়ে যাচ্ছি, তাহলে সমান কত হবে 17 14 মাইনাস 17 মানে হচ্ছে 3 হবে। এবারে দেখো যখন 10 ml CH4 C2H4 CO2 গ্যাস মিশ্রণকে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে বিস্ফোরিত করা হয়েছিল, তাহলে CH4 C2H4 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছিল, CO2টা অবিকৃত অবস্থায় ছিল। এই CH4 C2H4 বিক্রিয়া করায় তাদের আয়তন সংকোচন আগে বের করেছিলাম কত 2x প্লাস 2y, একটাতে পেয়েছিলাম মোট আয়তন সংকোচন, মানে CH4 এ আয়তন সংকোচন হয়েছিল 2x, C2H4 হয়েছিল 2y, তাহলে মোট আয়তন সংকোচন কত হয়েছিল 2x প্লাস 2y ml। এরপরে দেখো এই যে মোট আয়তন সংকোচন, এটা প্রথম ধাপে আয়তন সংকোচন, তার মানে নিশ্চয়ই এখানে ঠান্ডা করায় 17 ml আয়তন সংকোচন হয়, তাহলে নিশ্চয়ই প্রথম ধাপে যে আয়তন সংকোচনটা সেটা 17 ml আয়তনের সঙ্গে সমান হবে যেটা প্রথম আয়তন সংকোচন, তাহলে শর্তানুসারে 2x প্লাস 2y সমান কত হবে 17 হবে। এরপরে এই বিক্রিয়াতে কি যোগ করা হয়েছে KOH যোগ করা হয়েছে, KOH যোগ করলে আমরা কি জানি CO2 কে শুষে নেয়, তাহলে CO2 এর আয়তন যতটা উৎপন্ন হয়েছিল সেই আয়তন ভ্যানিশ হয়ে যাবে এবং সেই আয়তনটাই 14 ml, কারণ এই ml আয়তনটা সংকোচন হচ্ছে আগেরটা থেকে, তাহলে নিশ্চয়ই এই ml আয়তনের কার্বন ডাই অক্সাইড ছিল, তাহলে মোট CO2 এর পরিমাণ কত হবে আগে ছিল প্রথম যে আমরা XYZ ধরেছিলাম, জেডটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আগে থেকে আয়তন ধরা হয়েছিল, আর প্রথম বিক্রিয়াতে কত আয়তন বেরিয়েছে কার্বন ডাই অক্সাইডের x, দ্বিতীয় বিক্রিয়াতে 2y, তাহলে x প্লাস 2y প্লাস z ml এটা কার্বন ডাই অক্সাইডের মোট পরিমাণ, এই পরিমাণটাই ভ্যানিশ হয়ে গেছে, এটা কত দেওয়া আছে ম্যাথে 14 ml, তাহলে x প্লাস 2y প্লাস z সমান 14। এবারে সমীকরণ এটা 1 নম্বর দিয়ে দাও, প্রথম সমীকরণ প্রথমে কি পেয়েছিলাম XYZ ধরে নিয়েছিলাম এদের আয়তনগুলোকে, আর টোটাল 10 ml বলা আছে মানে যোগ করে 10 করেছিলাম, তাহলে এটা 1 নম্বর, এটা দিয়ে দাও 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 3 নম্বর মাইনাস 1 নম্বর করলে y এর মান পেয়ে যাচ্ছি 4 ml। আবার যদি এটা y এর মানটাকে 2 নম্বরে বসিয়ে দাও y এর মানটাকে, এটা 2 নম্বরে y এর মানটাকে বসিয়ে দিলে x এর মান পাচ্ছি 4.5 ml। আবার চলে যাও 3 নম্বরে x এর মানটা বসিয়ে দিলে কত পাওয়া যাবে z এর মানটা 1.5 ml। তাহলে x y z ধরেছিলাম অর্থাৎ CH4 এর আয়তন কত হবে CH4 এটা হচ্ছে x এর মান 4.5 ml, আর y এর মান কি yটা কি C2H4 এর আয়তন কত হবে 4 ml, আর জেডটা হচ্ছে CO2 এর আয়তন কত হবে 1.5 ml। তাহলে দেখো প্রত্যেকটার আমি সংযুতি পেয়ে গেছি, মিশ্রণটির সংযুতি, এখানে শতকরা সংযুতি বললে 100 ভাগের মধ্যে কত ভাগ বের করতে হতো, কিন্তু অমনি সংযুক্তি বলেছে মানে কত পরিমাণে চেষ্টা বের করতে হবে। তাহলে দেখো প্রথম থেকে আমরা কি করলাম, এখানে কার্বন ডাই অক্সাইডটাকে অবিকৃত রেখে দিতে হবে, এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে না, শুধু এই দুটো বিক্রিয়া করে টোটাল বিক্রিয়াগুলো থেকে আস্তে আস্তে নির্ণয় করব প্রথম আয়তন সংকোচন কিভাবে হয়েছে, তারপরে দ্বিতীয় আয়তন সংকোচন বিক্রিয়া থেকে পাবো, দ্বিতীয় আয়তন সংকোচনটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আয়তনের সঙ্গে সমান হবে, এই জন্য সমান করে দেওয়া হয়েছে, আর প্রথম আয়তন সংকোচন যেরকম ছিল সেরকম আয়তন সংকোচন প্রথমে সমীকরণ অনুযায়ী বের করে এই ম্যাথের যে আয়তন সংকোচন আছে 17 ml তার সঙ্গে সমান করা হয়েছে, এইভাবে সমীকরণ করে তোমাকে XYZ এর মানটা বের করতে হবে। 13 সালে একটা কোশ্চেন পড়ছে, লক্ষ্য করো ভালো করে, একদম পুরো ভালো করে লক্ষ্য করো, 2013 সালে কোশ্চেনটা এসছে পরীক্ষাতে। দেখো 1.84 গ্রাম CaCO3 MgCO3 এর মিশ্রণকে উত্তপ্ত করা হলো, যতক্ষণ না পর্যন্ত ওজন অপরিবর্তিত থাকে, এই কন্ডিশনটা ভালো করে দেখে রাখবে, যতক্ষণ না পর্যন্ত ওজন অপরিবর্তিত থাকে ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত করা হচ্ছে। এই অপরিবর্তিত ওজন হলো 0.96 গ্রাম। মিশ্রণটির শতকরা সংযুতি নির্ণয় করো। তাহলে শতকরা সংযুতি মানে 100 ভাগের মধ্যে CaCO3 কত ভাগ আছে ক্যালসিয়াম কার্বনেট, 100 ভাগের মধ্যে MgCO3 অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বনেট কত ভাগ রয়েছে সেটা বের করতে চাইছি, সেটা বের করতে বলছি তোমাকে। তাহলে 1.84 গ্রাম হচ্ছে টোটাল দুটোর ওজন দেওয়া আছে তোমাকে, কোনো একটার ওজন সিঙ্গেল ভাবে বলা নেই, তাহলে একটার ওজন ধরে নিতে হবে, ধরা আছে CaCO3 x গ্রাম
তাহলে MgCO3 কত হবে, টোটালটা মাইনাস এক্স, 1.84 মাইনাস এক্স গ্রাম। এবারে অপরিবর্তিত ওজনটা কি? অপরিবর্তিত ওজন হচ্ছে লাস্ট, অর্থাৎ অবশিষ্ট যে ওজনটা পড়ে রয়েছে, অর্থাৎ অবশেষের যে অংশ, সেটা হচ্ছে অপরিবর্তিত ওজন। অর্থাৎ যে ওজনটা একদম লাস্ট পোরশনে রয়েছে সেটাই হচ্ছে অপরিবর্তিত ওজন। বিক্রিয়ার পর যে ওজনটা পড়ে রয়েছে বা অবশিষ্ট যে ওজন, সেটাই হচ্ছে অপরিবর্তিত ওজন। ভালো করে লক্ষ্য করো। ক্যালসিয়াম কার্বনেট, তাকে তাপ দেওয়া হচ্ছে, বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড ফর্মেশন করছে। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, এটা কি হয়, বিক্রিয়ার পাত্র থেকে বাইরে বেরিয়ে যায়। তাহলে একমাত্র কে পড়ে থাকবে, ক্যালসিয়াম অক্সাইড। এটার ক্ষেত্রে একই, ম্যাগনেসিয়াম কার্বনেটকে ম্যাগনেসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড ফর্মেশন হচ্ছে, এটা তাহলে গ্যাস বলে বাইরে বেরিয়ে যাবে, শুধু ম্যাগনেসিয়াম অক্সাইডটা অবশিষ্ট হিসেবে পড়ে থাকবে। তাহলে তোমাকে দেখো বলছে অপরিবর্তিত ওজন হলো 0.96 গ্রাম। তাহলে নিশ্চয়ই এই যে ক্যালসিয়াম অক্সাইডের আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুটো ওজনের যোগফলটাই হচ্ছে অপরিবর্তিত ওজন। কারণ বিক্রিয়ার মানে বিয়োজনের পর এই যে অবশিষ্ট ওজন মানে কি, অপরিবর্তিত ওজন মানে হচ্ছে অবশিষ্টাংশ, মানে যেটা পড়ে রয়েছে, কোনটা পড়ে রয়েছে, এই ক্যালসিয়াম অক্সাইডের ওজনটা পড়ে থাকবে এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের ওজনটা পড়ে থাকবে, বাকি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে যাবে বিক্রিয়া থেকে। তাহলে এখানে দুটোর মিশ্রণ নেওয়া হয়েছিল, তাকে উত্তপ্ত করলে দুটো বিয়োজিত হবে, এটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড ফর্মেশন করছে, এটা বিয়োজিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড ফর্মেশন করছে। আর অবশিষ্ট ওজনটা কি, ক্যালসিয়াম অক্সাইডের ওজন হবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের ওজন হবে, যেটা অবশেষ হিসাবে পড়ে থাকে সেটা অপরিবর্তিত ওজন। এবারে দেখো ক্যালসিয়াম কার্বনেটের আমি আণবিক ওজন বের করছি 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, কারণ 1 মোল, আর ক্যালসিয়াম অক্সাইড 1 মোল মানে কত গ্রাম, তার আণবিক ওজন 56 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। এক্স গ্রাম কত ধরেছিলাম, ক্যালসিয়াম কার্বনেটের মিশ্রণে ওজনটা কত, এক্স গ্রাম। এক্স গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম হয়, সেটা বের করেছি 56x/100 গ্রাম। এবারে দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট, 8.4 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 84 গ্রাম। এর আণবিক ওজন বের করলে 84 বাজবে, কারণ ম্যাগনেসিয়ামের 24, কার্বনের 12 আর অক্সিজেনের 48, যোগ করলে দেখবে 84 হচ্ছে। তাহলে এই 84 গ্রাম 1 মোল মানে 84 গ্রাম আণবিক ওজন। ম্যাগনেসিয়াম অক্সাইডেরও 1 মোল ফর্মেশন হচ্ছে, এর হচ্ছে 40 গ্রাম, ম্যাগনেসিয়ামের 24, অক্সিজেনের 16, যোগ করলে 40 পাওয়া যাবে। তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্মেশন হয়। এখানে কত গ্রাম, MgCO3 কত গ্রাম আছে, 1.84 গ্রামের মধ্যে 1.84 মাইনাস x গ্রাম। তাহলে 1.84 মাইনাস x গ্রাম, এত গ্রাম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্মেশন হবে সেটা বের করানো হয়েছে। এবারে বলা আছে দেখো অপরিবর্তিত ওজন হলো 0.96 গ্রাম। তার মানে নিশ্চয়ই অবশেষে যে ওজনের সমষ্টি পাওয়া যাবে, সেটাই বিক্রিয়া পাত্রে যে ওজনটা পড়ে থাকবে অবশিষ্ট ওজন, সেটারই ওজন কত হবে, 0.96 গ্রাম। তাহলে বিক্রিয়া পাত্রে কার কার ওজন পড়ে থাকবে, ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দুটোর ওজন দেখো, এইটার এই ওজন আর এই ওজন যোগ করা হয়েছে প্রশ্ন অনুসারে সমান 0.96। এখান থেকে x এর মান বের করা হয়েছে 1। তাহলে x এর মান 1 মানে নিশ্চয়ই CaCO3 1.84 গ্রামের মধ্যে কত গ্রাম রয়েছে, 1 গ্রাম বা 1 গ্রাম। তাহলে এখানে লেখা আছে দেখো শতকরা পরিমাণ বের করতে বলছে, CaCO3 MgCO3 শতকরা পরিমাণ কিভাবে বের করব, 1.84 গ্রাম টোটাল ওজন মিশ্রণে। তাহলে এই মিশ্রণে CaCO3 কত রয়েছে, 1 গ্রাম। 100 গ্রাম টোটাল মিশ্রণে CaCO3 কত রয়েছে, 55.35%। ওই কি নামে করা হয়েছে, তাহলে 54.35 এত পার্সেন্ট বেরিয়েছে। 100 ভাগের মধ্যে বা 100 গ্রামের মধ্যে কত রয়েছে সেটাই তার কি শতকরা পরিমাণ। CaCO3 কত তাহলে পেলাম, 54.35%। তাহলে 100 গ্রামের মধ্যে CaCO3 54.35 গ্রাম রয়েছে, এই এর কথার অর্থ। এবারে যদি 100-র মধ্যে 54.35টা যে কোনো একটা অর্থাৎ CaCO3 থাকে, তাহলে MgCO3 আর বাদ বাকি অংশ জুড়ে থাকবে, অর্থাৎ 100 মাইনাস 54.35 সমান 45.65%। কারণ এটা যদি 54.35 থাকে, আর একটা কিভাবে পাবো, টোটাল যোগফলটা তো 100 ভাগের মধ্যে চাইছি, মানে কি দুটোর মিশ্রণ টোটাল যোগ করলে 100 হবে। তাহলে এটা যদি এত পার্সেন্ট, আর একটা কত হবে, 100 থেকে বিয়োগ করলে পাওয়া যাবে আরেকটা। 2014 সালে একটা ম্যাথ পড়েছে, লক্ষ্য করো। C6H12O6 যৌগের শতকরা সংযুতি নির্ণয় করো। অর্থাৎ শতকরা সংযুতি মানে কি, যৌগের মৌলগুলির শতকরা পরিমাণ। যৌগের শতকরা সংযুতি মানে, এটা আগে পড়েছিলাম দেখে নেবে, শতকরা সংযুতি যৌগের মানে মৌলগুলির শতকরা পরিমাণ কত সেটাই বের করতে বলছে। তাহলে দেখো C6H12O6 এর আণবিক ওজন প্রথমে বের করব 180, কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16
দিয়ে গুণ করে যোগ করে বের করানো হচ্ছে 180। এবারে 180 টোটাল তার আণবিক ওজন, গ্রাম আণবিক ওজন কত হবে 180 গ্রাম। এবারে 180 গ্রামের মধ্যে কার্বন কত রয়েছে 12 × 6 72 গ্রাম। তাহলে 180 গ্রামের মধ্যে কার্বন রয়েছে 72 গ্রাম। 100 গ্রামের মধ্যে কার্বন কত রয়েছে 72/180 × 100। তাহলে 100 ভাগ বা 100 গ্রাম বা যে কোনো 100-র মধ্যে যত থাকবে সেটাই তার শতকরা পরিমাণ। তাহলে এই মানটাই কার্বনের শতকরা পরিমাণ পাওয়া যাবে। দেখো 40% পাওয়া গেছে। একই রকম ভাবে হাইড্রোজেনের 180-র মধ্যে কত রয়েছে 12 গ্রাম রয়েছে হাইড্রোজেন, যেহেতু H12 তাহলে 12 গ্রাম, 12 × 1 তার পারমাণবিক টোটাল হাইড্রোজেনের পরিমাণটা, এক পারমাণবিক ওজন 1, 12টা হাইড্রোজেন আছে 12 × 1, তাহলে টোটাল 180 গ্রামের মধ্যে হাইড্রোজেন কত রয়েছে 12 গ্রাম, 100-র মধ্যে কত রয়েছে সেটাই তার পাওয়া গেছে পার্সেন্টেজ। আর এরপরে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আর পার্সেন্টেজ ওইভাবে বের করানোর দরকার নেই, কারণ দুটো বেরিয়ে গেছে মানে টোটালটা তো 100, তিনটা মিলে টোটাল 100, তাহলে দুটো বেরিয়ে গেছে মানে পার্সেন্টেজে আর একটা 100 থেকে বিয়োগ করে দিলে, 100 থেকে দুটো যোগ করে বিয়োগ করে দিলে পেয়ে যাবো 53.33%। এই দুটো যোগ করা হবে, তাকে 100 থেকে বিয়োগ করে দিতে হবে, কারণ তিনটার যোগফল 100, দুটোর পরিমাণ যদি জানা থাকে আর একটা 100 থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাবো। তাহলে বিয়োগ করে দিলে কত পাচ্ছি 53.33%। তাহলে শতকরা পার্সেন্ট মানে যৌগের শতকরা সংযুতি মানে হচ্ছে মৌলের শতকরা পরিমাণ। ওই যৌগের মধ্যে মৌলটা 100 ভাগের মধ্যে কত রয়েছে সেটাই বের করলে টোটাল যৌগের শতকরা সংযুক্তি পেয়ে যাবে। 2014 সালে দেখো একটা ম্যাথ পড়েছে স্থূল সংকেত আণবিক সংকেত, আগে অনেকগুলো করা হয়েছে, এটা দেখো একবার দেখলে ভালোভাবে বুঝতে পেরেছি। দেখো একটি যৌগের বিশ্লেষণে কার্বন = 40% আছে, হাইড্রোজেন আছে 6.67%, অক্সিজেন আছে 53.33%। এবার দেখো পাওয়া যায় যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। যৌগটির আণবিক ভর 30 গ্রাম পার মোল বলা আছে, আণবিক ভরটা দেওয়া আছে, তার আণবিক সংকেত কি? তাহলে একই রকম ভাবে বের করব মৌল, শতকরা পরিমাণ, পারমাণবিক ওজন, আপেক্ষিক পরমাণু সংখ্যা, সরল অনুপাত, পূর্ণ সংখ্যা। প্রত্যেকটার কার্বন 40% আছে, 40% হয়েছে, পারমাণবিক ওজন 12। এবারে পর 40/12 হলে আপেক্ষিক পরমাণু সংখ্যা বের করা হয়েছে, পরমাণু সংখ্যা সরল অনুপাত মানে এখান থেকে যে ছোট মানটা পাওয়া যাবে। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে একই বের করা হয়েছে আপেক্ষিক পরমাণু সংখ্যা, অক্সিজেনের ক্ষেত্রে আপেক্ষিক পরমাণু সংখ্যা। আপেক্ষিক পরমাণু সংখ্যা মানে কি শতকরা পরিমাণ বাই পারমাণবিক ওজন। তাহলে দেখো পর বের করানো হয়েছে, পরমাণু সংখ্যা সরল অনুপাত বের করানো হয়েছে, পূর্ণ সংখ্যার অনুপাত বের করানো হয়েছে। পূর্ণ সংখ্যার অনুপাত কত 1:2:1। তাহলে পূর্ণ সংখ্যায় পরমাণুগুলির অনুপাত মানে কি, সরল অনুপাত মানে কি, ওই অনুপাতটা দ্বারা আমরা কি বের করব স্থূল সংকেত বের করব। দেখো এখান থেকে স্থূল সংকেত বের করানো হয়েছে CH2। এবার আমরা আণবিক সংকেত কি জানি n * স্থূল সংকেতের ওজন। স্থূল সংকেতের ওজন কত হবে 30 হবে, কার্বনের 12, হাইড্রোজেনের 2, অক্সিজেনের 16, যোগ করলে 30 হবে। তাহলে n * 30 এটা হচ্ছে যৌগটির আণবিক ভর, স্থূল সংকেতের ভর * n সেটা আমরা আণবিক ভর জানি সূত্র অনুসারে। শর্ত অনুসারে n * 30, তোমাকে যৌগটার আণবিক ভর কত দেওয়া আছে 30 দেওয়া আছে, তাহলে এই মানটা কি হবে 30 এর সঙ্গে সমান হবে, n এর মান 1 বেরিয়ে যাবে। তাহলে আণবিক সংকেত কত হবে CH2 এর হোল 1 CH2O। 2014 সালে একটা ম্যাথ পড়েছে, লক্ষ্য করো ওজন সংক্রান্ত গণনায় বা ভর সংক্রান্ত গণনার যে ম্যাথ সেটা পড়েছে। 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের কি পরিবর্তন হবে? অর্থাৎ ভরের কি পরিবর্তন হয় মানে কি ওই ম্যাগনেসিয়ামের ভরটা কতটা পরিবর্তন হচ্ছে সেটাই বলতে চাইছি। ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলে যে পদার্থটা উৎপন্ন হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, তার ভরের মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসছে সেটাই বলতে হবে। দেখো বিক্রিয়া করা হচ্ছে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনে তীব্রভাবে উত্তপ্ত করা হলে ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্মেশন হয়। এর 2 মোল, 1 মোল ম্যাগনেসিয়ামের ওজন 24 গ্রাম, 2 মোলের ওজন কত হবে 48 গ্রাম। 2 mgU আমরা কি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি, তাহলে এই কি বলা হচ্ছে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের কি পরিবর্তন হয়, অর্থাৎ কি পরিমাণ ভরটা চেঞ্জ হচ্ছে সেটাই বলা হচ্ছে। তাহলে দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডের ওজন কত 40, ম্যাগনেসিয়ামের 12, অক্সিজেনের ম্যাগনেসিয়ামের কত হবে 24, ম্যাগনেসিয়ামের 24, অক্সিজেনের 16, তাহলে টোটাল কত হবে 40। এই 40 গ্রাম 1 মোলের 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড 2 মোল আছে, তার মানে 80 গ্রাম হবে। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। 10 গ্রাম বলছে ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলে কত গ্রাম হবে 80 × 10/48 মানে 16.67 গ্রাম। ওই কি নয় মতো 48 গ্রামকে উত্তপ্ত করলে কত পাওয়া যায়, উত্তপ্ত করলে 80 গ্রাম পাওয়া যায় ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে
1 গ্রামকে উত্তপ্ত করলে কত পাওয়া যাবে? 80/48 গ্রাম মাইনাস অক্সাইড। 10 গ্রাম উত্তপ্ত করা হচ্ছে, 10 গ্রামকে উত্তপ্ত করলে কত হবে? 80/48 ইন্টু 10 সমান কত পাওয়া যাচ্ছে? 16.67 এত গ্রাম পাওয়া যাচ্ছে। তাহলে যে 16.67 গ্রাম, এটা কি বেরোলো? ভর বেরোলো। তাহলে ভরের কি পরিবর্তন হচ্ছে? ভর ছিল 10 গ্রাম, কি কত ভর পেলাম বিক্রিয়ত পদার্থের? 16.67 গ্রাম। তাহলে ভরটা কতটা বৃদ্ধি পাবে? 16.67 মাইনাস 10 মানে 6.67 গ্রাম বৃদ্ধি পাবে। তাহলে ম্যাগনেসিয়ামকে যদি 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে তীব্রভাবে উত্তপ্ত করা হয়, তাহলে ভরের কি পরিবর্তন হয়? অর্থাৎ যে বিক্রিয়ত পদার্থটা উৎপন্ন হবে তার ভরের কি পরিবর্তন হচ্ছে? তার ভরটা 6.67 গ্রাম বৃদ্ধি পাচ্ছে। 2002 সালে একটা ম্যাথ পড়েছে, লক্ষ্য করো। কোনো গ্যাস মিশ্রণে আয়তন হিসাবে 80% নাইট্রোজেন 20% অক্সিজেন বর্তমান। গ্যাস মিশ্রণে গড় বাষ্পীয় ঘনত্ব নির্ণয় করো। তাহলে বাষ্পীয় ঘনত্ব মানে বাষ্প ঘনত্ব বলতে চাইছে। বাষ্প ঘনত্ব নির্ণয় করতে চাইলে আগে আমাকে আণবিক ওজনকে যেতে হবে, তারপরে বাষ্প ঘনত্ব পাবো। তাহলে দেখো কিভাবে, লক্ষ্য করো। 80% নাইট্রোজেন আছে, 20% অক্সিজেন আছে, অর্থাৎ মিশ্রণটিতে 100 ভাগের মধ্যে 80 ভাগ নাইট্রোজেন আছে, 20 ভাগ অক্সিজেন আছে। এটাই লেখা হয়েছে মিশ্রণটিতে। এবারে যদি ধরা যাক মিশ্রণটিতে N2 এবং O2 গ্যাসের মোট অণু সংখ্যা কত? N। অর্থাৎ মিশ্রণটিতে যদি নাইট্রোজেন অক্সিজেনের মোট অণু সংখ্যা আমি N ধরি, তাহলে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় মিশ্রণে নাইট্রোজেন ও অক্সিজেন অণুর, এবারে নাইট্রোজেন অণুর সংখ্যা অক্সিজেন অণুর সংখ্যা কত হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি কি ধরে নিচ্ছি যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের মোট অণু সংখ্যা মিশ্রণটিতে কত? N। কত সংখ্যক অণু আমার জানা নেই, টোটাল ধরে নেওয়া হচ্ছে মোট অণু সংখ্যা কত আছে? N সংখ্যক অণু রয়েছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মিলে। এবারে নাইট্রোজেনের অণু কত, অক্সিজেনের অণু কত সেটা বের করলে তবে কি আমি আণবিক ওজন পেয়ে যাব। তাহলে দেখো, যদি নাইট্রোজেন 80 ভাগ রয়েছে, তাহলে 100টা টোটাল 100টা অণুর মধ্যে নাইট্রোজেন কটা থাকবে? 80টা অণু থাকবে। আর N সংখ্যক মোট অণু কত? নাইট্রোজেন ও অক্সিজেনের মোট অণু কত? N সংখ্যক। N সংখ্যক অণুর মধ্যে কতগুলো অণু থাকবে? নাইট্রোজেন 0.8 N সংখ্যক, 8 N সংখ্যক অণু থাকবে। তাহলে ধরা হচ্ছে 100টা অণু মোট, তার মধ্যে 80টা অণু, যেহেতু 100 ভাগের মধ্যে 80 ভাগ নাইট্রোজেন, তাহলে ঠিক ওই রকম ভাবে লেখা যাবে যে টোটাল যদি 100টা অণু মনে করা যায়, তার মধ্যে 80টা অণু কি আছে? নাইট্রোজেন আছে। যেহেতু 100 ভাগের মধ্যে 80 ভাগ নাইট্রোজেন, তাহলে টোটাল 100টা অণু থাকলে 80টা অণু নাইট্রোজেন। N সংখ্যক অণু থাকলে টোটাল মোট অণু সংখ্যা কত? Nটা ধরে নিচ্ছি আমি, টোটাল মোট অণু সংখ্যা N অক্সিজেন আর নাইট্রোজেনের। তাহলে N সংখ্যক অণু থাকলে কত হবে? নাইট্রোজেন 0.8 N সংখ্যক রয়েছে। তাহলে নাইট্রোজেনের অণু সংখ্যা কত হলো? 0.8 N। এটা নাইট্রোজেনের অণু সংখ্যা মোট N অণু সংখ্যার মধ্যে। এবারে মিশ্রণটিতে অক্সিজেনের অণু সংখ্যা কত বের করব। অক্সিজেন যদি 100টা অণু যদি টোটাল হয় নাইট্রোজেন এবং অক্সিজেনের মিলে, তাহলে অক্সিজেন কটা আছে? 20 সংখ্যক অক্সিজেন অণু আছে। টোটাল অণু কত ধরে নিচ্ছি? N ধরা আছে মোট অণু সংখ্যা নাইট্রোজেন এবং অক্সিজেনের। তাহলে N সংখ্যক অণু যদি টোটাল হয়, তার মধ্যে অক্সিজেন অণু কত হবে? 20N/100 সমান 0.2 N। এত সংখ্যক অক্সিজেন অণু রয়েছে, তাহলে অক্সিজেন অণু কত রয়েছে? 0.2 N। তাহলে মিশ্রণটিতে নির্দিষ্ট চাপ উষ্ণতায় নাইট্রোজেন এবং অক্সিজেনের অণু সংখ্যা কত? 0.8 N এবং 0.2 N। তাহলে আণবিক ওজন কিভাবে পাবো? প্রত্যেকটা অণুর আণবিক ওজন বের করব। তাহলে নাইট্রোজেনের আণবিক ওজন কত? 28, N2 এর আণবিক ওজন 28, অক্সিজেনের আণবিক ওজন কত? 32। তাহলে যদি একটা অণুর ওজন 28 হয়, কত সংখ্যক নাইট্রোজেন অণু আছে? 0.8 N সংখ্যক। একটা অণুর ওজন 28, 0.8 N সংখ্যক অণুর ওজন কত হবে? 28 × 0.8 N প্লাস নাইট্রোজেন আর কি আছে? অক্সিজেন রয়েছে। তাহলে অক্সিজেনের একটা অণুর ওজন 32, তাহলে একটা অণুর ওজন যদি 32 হয়, অক্সিজেন কত পেয়েছি? 0.2 N সংখ্যক। তাহলে 0.2 N সংখ্যক অণুর ওজন কত হবে? 32 × 0.2 N। এটা হচ্ছে টোটাল আণবিক ওজন। এটা যোগ করলে কি পাবো? আণবিক ওজন। এবারে গড় আণবিক ওজন বলা হচ্ছে। প্রথমে এইটা যোগ করে কি পেয়েছি? আণবিক ওজন। গড় আণবিক ওজন মানে কি? আণবিক ওজন বাই মোট অণু সংখ্যা, সেটাই পাবো গড় আণবিক ওজন। অর্থাৎ কতগুলি অণু রয়েছে তার সংখ্যা নিচে বসাতে হবে, ওপরে টোটাল অণুগুলোর ওজনের যোগফল বসাতে হবে। তাহলে আমরা কি জানি যে কোনো গড় কিভাবে নির্ণয় করা হয়? মানগুলির যোগফল বাই কতগুলো মান রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে?
প্রত্যেকটা ওজন আমি নির্ণয় করছি, তার যোগফল বের করছি, বাই কতগুলো অণু রয়েছে, নিচে ডিভাইডেড বাই করতে হবে এন সংখ্যক অণু রয়েছে মোট। তাহলে এন সংখ্যক টোটাল যে অণুটার আমি ওজন বের করছি বাই এন, এন মানে কি এন সংখ্যক অণুটাকে নিচে বসানো হয়েছে, যেটা কি মিশ্রণটির গড় আণবিক ওজন পেয়েছি। তাহলে গড় আণবিক ওজন কত বেরিয়েছে 28.8। এবারে মিশ্রণটির গড় বাষ্প ঘনত্ব মানে কি গড় আণবিক ওজন বাই 2 তখন 14.41। তাহলে ভালো করে লক্ষ্য করো, আর গড় আণবিক ওজন মানে কি হচ্ছে টোটাল অণু সংখ্যা তার ওজন বের করব, মানে অণু সংখ্যা যতগুলো পেয়েছি, অক্সিজেনের অণু সংখ্যা পেয়েছি 0.8 এর, তার ওজন কত বের করেছি। আর এটা তোমার নাইট্রোজেন অণু সংখ্যা হচ্ছে 0.8 এন, তার ওজনটা বের করানো হয়েছে। অক্সিজেন অণু সংখ্যা হচ্ছে 0.2 এন, তার ওজনটা বের করানো হয়েছে। তাহলে টোটাল ওজনের যোগফল বের করানো হয়েছে। এবার কতগুলি অণু রয়েছে মোট সেটা যদি নিচে বসানো যায় তবে গিয়ে কি পাওয়া যাবে, গড় আণবিক ওজন পাওয়া যাবে, মানে মোট ওজনের যোগফল বাই কতগুলি অণু সেটাই পাবো গড় আণবিক ওজন। তাহলে এখানে গড় আণবিক ওজন বের করানো হয়েছে 28.8। এই গড় আণবিক ওজন বের করানোর পর বাষ্প ঘনত্ব মানে কি গড় আণবিক ওজন বাই 2, তাহলে 14.41, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব বের করানো হয়েছে। এইভাবে এই অঙ্কটা করতে হবে। এই যে গড় আণবিক ওজন বের করছি একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, নাহলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে দেখো এখানে কি করা হচ্ছে, ধরো আমি তিনটা পদার্থ ধরে নিলাম, একটা 23 গ্রাম রয়েছে, আর একটা রয়েছে 40 গ্রাম, আর একটা রয়েছে 50 গ্রাম, তিনটা পদার্থ। তাহলে তিনটার পরিমাণ 23 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম। তিনটা পদার্থের গড় ওজন বের করতে বলছে। গড় ওজন মানে কি টোটাল ওজনের সমষ্টি বাই কতগুলো পদার্থ রয়েছে বাই 3, এটাই গড় ওজন পেয়ে যাবো। তাহলে গড় ওজন মানে কি টোটাল যে ওজন দেওয়া আছে পদার্থগুলোর সেই ওজনের যোগফল বাই কতগুলো পদার্থ দেওয়া আছে তার সংখ্যা, এটাই পেলে আমি গড় ওজন পেয়ে যাবো। কিন্তু এখানে দেখো একই রকম ভাবে তাহলে অণু সংখ্যা কত, এন সংখ্যক, তাহলে কোনটা কত, মানে এন সংখ্যক এখানে টোটাল যদি 0.8 0.2 করো তাহলে কি সেই এন সংখ্যক অণু বেরোচ্ছে। তাহলে এন সংখ্যক অণুর ওজনের যোগফল বের করছি বাই কত সংখ্যক অণু, এন সংখ্যক অণু। এখানে কি ছিল তিনটা পদার্থের ওজনের যোগফল বের করেছিলাম বাই কতগুলি পদার্থ, তিনটা পদার্থ। একই রকম এন সংখ্যক অণুর ওজনের যোগফল বাই কতগুলো অণু, এন সংখ্যক অণু, তবে গিয়ে কি পাবো, গড় আণবিক ওজন পাবো। তাহলে এই গড় আণবিক ওজন ঠিক যেরকম এভারেজ বের করানো হয়, যেরকম কোনো পদার্থগুলির গড় বের করানো হয়, একই রকম ভাবে বের করতে হবে। তাহলে এইভাবে অঙ্কটা করবে, একদম ক্লিয়ারলি বোঝা গেছে আশা করি। 2011 সালে একটা ম্যাথ পড়েছে, ভালো করে লক্ষ্য করো। তীব্র উত্তাপে PbNO3 যৌগটি ভরের 32.6% হারিয়ে ফেলে। পিবি এর আপেক্ষিক পারমাণবিক ভর মানে তার পারমাণবিক ওজনটাই চাইছে। তাহলে ভালো করে লক্ষ্য করো যে হারিয়ে ফেলছে কত পার্সেন্ট, 32.6% হারিয়ে ফেলছে যৌগটি ভরে, মানে এর যত ভর ছিল তার 32.6% সে কি করছে, হারিয়ে ফেলছে। তাহলে PbNO3 টিকে তাপ দেওয়া হচ্ছে, PbO প্লাস NO2 প্লাস O2 উৎপন্ন হচ্ছে, যার থেকে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটো গ্যাস এই জন্য বিক্রিয়া থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে। তাহলে শুধু কি পড়ে আছে, লেড অক্সাইড পড়ে আছে, PbO। ধরা হচ্ছে পিবির পারমাণবিক ভরটা চাইছে, দেখো পিবি এর আপেক্ষিক পারমাণবিক ভর গণনা করো। তাহলে কত জানা নেই, ধরে নিচ্ছি পিবি এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান x, এটা হচ্ছে পারমাণবিক ভর। তাহলে পিবি এর আপেক্ষিক পারমাণবিক ভর x মানে এখানে আণবিক ওজন নির্ণয় করা হচ্ছে, লক্ষ্য করো ভালো করে, পিবি এর x প্লাস একটা পিবি আছে তার পারমাণবিক ওজন x প্লাস NO3 মানে আগে 2 দিয়ে দিলাম, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, 3 48, 16 × 3 করা আছে। এখানে 2 কেন দেওয়া আছে, তার হোল 2 আছে বলে আগে দিকে 2 গুণ করা হয়েছে, তাহলে x প্লাস 124 গ্রাম। PbNO3 আণবিক ওজন কত বললেন, x প্লাস 124 গ্রাম। লেড অক্সাইড লেডের x আর অক্সিজেনের 16, টোটাল আণবিক ওজন কত, x প্লাস 16। এটা লেড অক্সাইডের আপেক্ষিক ভর বা আণবিক ভর বলতে পারো। এবারে দেখো যে বিয়োজনের পর তাহলে আমাকে কি করতে হবে, এত পার্সেন্ট হারিয়ে ফেলছে মানে ভরের এত পার্সেন্ট হ্রাস ঘটছে। তাহলে এখানে বিক্রিয়াতে বিয়োজনের পর কত হ্রাস ঘটছে, দেখো বিয়োজনের পর ওজন হ্রাস, এই বিক্রিয়কের ওজন মাইনাস বিক্রিয়াজাত পদার্থের ওজন, তবে কি ওজন হ্রাস পাবো। আর বিক্রিয়াজাত পদার্থ এই দুটো তো বাইরে বেরিয়ে গেছে, তাহলে আর কে পড়ে আছে, লেড অক্সাইড পড়ে আছে। এর টোটাল ওজন মাইনাস এর ওজন বাদ দিলে আমি ওজন হ্রাস পাবো, তাহলে ওজন হ্রাস পাওয়া যাচ্ছে 108 গ্রাম। এবারে দেখো তাহলে মোট কত ছিল বিক্রিয়ক পদার্থ, x প্লাস 124, মোট PbNO3 কত ছিল,
এক্স প্লাস 124 গ্রাম, তাতে কত হ্রাস পেয়েছে 108 গ্রাম। তাহলে ওটাই লেখা আছে এক্স প্লাস 124 গ্রামে ওজন হ্রাস 108 গ্রাম। 100তে কত ওজন হ্রাস হয়েছে 100 গ্রামে, সেটা লেখা হয়েছে 108 বাই এক্স প্লাস 124 ইন্টু 100। এটা 100 গ্রামে ওজন হ্রাস। তোমাকে কত বলছে 32.6%, মানে 100 গ্রামে ওজন হ্রাস হয়েছে কত গ্রাম 32.6 গ্রাম। এর অর্থ ভরের যেহেতু এত পার্সেন্ট হারিয়ে ফেলছে, মানে 100 ভাগের মধ্যে এত ভাগ ভরটা হারিয়ে ফেলছে। আমি এখানে বিক্রিয়া থেকে কি বের করছি 100 গ্রামের মধ্যে কত হারিয়ে ফেলছে বের করেছি, তাহলে নিশ্চয়ই এই মানটা 32.6 এর সঙ্গে সমান হবে। এটাও 100 ভাগের মধ্যে কত ভাগ হারিয়ে ফেলছে এখানে বলা আছে অঙ্কে, আর আমি বের করেছি বিক্রিয়া থেকে সমীকরণ থেকে কি বের করেছি 100 ভাগের মধ্যে কত ভাগ হারিয়ে গেছে বা কত ভাগ তার ওজন হ্রাস ঘটছে। ওজন হ্রাস ঘটা মানে হারিয়ে যাও, তাহলে এটা যা হবে এই মানের সঙ্গে সমান হবে। তাহলে সমান করে দেওয়া এক্স এর সমান করে কার মান বের করা হয়েছে এক্স এর মান বের করা হয়েছে। এইভাবে অঙ্কটা করতে হবে। 2008 সালে একটা কোশ্চেন করেছে, ভালো করে লক্ষ্য করো। 20 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন হবে। তাহলে দেখো 20 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করা হবে, তাতে কত গ্রাম H2SO4 প্রয়োজন হবে। আগে 20 গ্রাম হাইড্রোজেনকে মোলে বের করতে হবে। 1 গ্রাম হাইড্রোজেন সমান, দেখো 20 গ্রাম হাইড্রোজেনকে মোলে মানে কি তার ওজন বা আণবিক ওজন। ওজন কত 20, হাইড্রোজেনের আণবিক ওজন H2 মানে 2/2 10 মোল। তাহলে 10 মোল 20 গ্রাম মানে কত মোল হাইড্রোজেন 10 মোল হাইড্রোজেন। এবারে দেখো 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় 1 মোল H2SO4 থেকে। এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো, 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হবে 1 মোল H2SO4 থেকে। কিভাবে, দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে একটা H2SO4 সংকেতে, H2SO4। H2SO4 এর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে নিশ্চয়ই 1 মোল H2SO4 এর মধ্যে 2 মোল হাইড্রোজেন পরমাণু রয়েছে। যেহেতু দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে 1 গ্রাম পরমাণু মানে কি তার পারমাণবিক ওজন মানে 1 মোল। তাহলে নিশ্চয়ই দুটি যেহেতু হাইড্রোজেন রয়েছে একটা H2SO4 এর মধ্যে, তাহলে 1 মোল H2SO4 এর মধ্যে 2 মোল হাইড্রোজেন পরমাণু রয়েছে। এবারে দেখো 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় 1 মোল H2SO4 থেকে, কারণ এই পয়েন্ট থেকেই পাচ্ছি 1 মোল H2SO4 এর মধ্যে যেহেতু 2 মোল হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় 1 মোল H2SO4 থেকে। 10 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় 5 মোল H2SO4 থেকে। 2 মোল যদি 1 মোল থেকে উৎপন্ন, তাহলে 10 মোল কত হবে 5 মোল H2SO4 থেকে। এবারে 1 মোল H2SO4 সমান তার আণবিক ওজন 98 গ্রাম, 5 মোল H2SO4 সমান 98 × 5 490 গ্রাম। তাহলে কত গ্রাম H2SO4 প্রয়োজন হবে 490 গ্রাম H2SO4 প্রয়োজন হবে। তাহলে এই পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবে, 1 মোল H2SO4 এর মধ্যে 2 মোল হাইড্রোজেন পরমাণু রয়েছে, এই জন্য বলা হচ্ছে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় 1 মোল H2SO4 থেকে। 2018 সালে একটা কোশ্চেন করেছে, লক্ষ্য করো। কোন জৈব যৌগের স্থূল সংকেত দেওয়া আছে CH2O, আণবিক ওজন দেওয়া আছে 180। একদম ইজি ম্যাথ। যৌগটির আণবিক সংকেত কি, তাহলে সংকেত চাইছে, স্থূল সংকেত বের করে দেওয়া আছে, আণবিক ওজন দেওয়া আছে। বসিয়ে দিব সূত্র কি, যে আণবিক সংকেত সমান n * স্থূল সংকেত। আণবিক সংকেতে যে আণবিক সংকেতের মান বসানো হয়েছে, n * স্থূল সংকেতের ওজন বের করানো হয়েছে। CH2O, C এর কার্বন CH2O এর আণবিক ওজন কি হবে, C এর কার্বনের 12 + 2 + 16, তাহলে 30 n হচ্ছে, n এর মানটা 6। এবার আণবিক সংকেত আমরা কি জানি, স্থূল সংকেতের হোল n, স্থূল সংকেত CH2O তার হোল n, n এর মান 6, CH12O6। 2018 সালে আরেকটা ম্যাথ পড়েছিল, লক্ষ্য করো। H2 এর তৌলিক শতকরা সংযুতি নির্ণয় করো, মানে কি জলের মধ্যে, জল একটা যৌগ, তার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত সেটা বের করতে হবে। আমরা কি জানি, কোনো যৌগের শতকরা সংযুতি মানে তার মধ্যে মৌলগুলি শতকরা কত রয়েছে সেটা বের করলেই আমরা যৌগের শতকরা সংযুতি পাবো। তাহলে দেখো H2 এর আণবিক ভর বের করতে হবে প্রথমে 18। প্রথমে আণবিক ভরের মধ্যে হাইড্রোজেন কত আছে সেটা বের করতে হবে। তাহলে 18 গ্রাম H2 এর মধ্যে, H2 এর আণবিক ভর কত 18, কারণ হাইড্রোজেনের 2 অক্সিজেনের 16, 16 + 2 18 হচ্ছে। তাহলে 18 গ্রাম H2O তে কে আছে হাইড্রোজেন, হাইড্রোজেন আছে কত গ্রাম 2 গ্রাম। 1 গ্রামে কত আছে 2/18, 100 তে কত আছে * 100 হয়ে যাবে। তাহলে এটার মানটা যত পাবো সেটা 100 ভাগের মধ্যে তার সংযুক্তি বেরিয়ে যাবে। 100 ভাগের মধ্যে কত ভাগ আছে 11.11 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে যেটাই আছে হাইড্রোজেন সেটাতে শতকরা সংযুক্তি। আর অক্সিজেনের ঠিক একই রকম, 18 গ্রামের মধ্যে কত আছে অক্সিজেন 16, একে কত আছে 16/18, 100 তে কত আছে, তাহলে 16/18 × 100।
মান কত পেয়েছি 88.89। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি হচ্ছে 88.89, হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 11.11। তাহলে এই দুটো কি পাচ্ছি সংযুতি পেয়ে যাচ্ছি, মানে শতকরা পরিমাণটা পেয়ে যাচ্ছি, তার মানে টোটাল যৌগের আমি শতকরা সংযুতি বের করে ফেলছি এখানে। দেখো মৌলের শতকরা পরিমাণ সমান, তাহলে একটা সূত্র পেতে পারি, মৌলের ভর বাই তার আণবিক ভর ইন্টু 100। দেখো মৌলের ভর বাই এটা কার হবে, যৌগের আণবিক ভর হবে, যৌগের আণবিক ভর। তার মানে জলের ক্ষেত্রে আমরা ধরেছিলাম H2 এর ক্ষেত্রে প্রথমে কি মৌলের ভর দিয়েছিলাম উপরে, মৌলের ভর কত ছিল, হাইড্রোজেনের ক্ষেত্রে কত ছিল 2, আর নিচে কি যৌগের আণবিক ভর 18 ইন্টু 100, তবে গিয়ে পেয়েছিলাম পার্সেন্টেজ। তাহলে শতকরা পরিমাণ যখন কোনো যৌগের মধ্যে যখন মৌলের শতকরা পরিমাণ বের করব, তুমি ঐকিক নিয়মে করতে পারো বা এইখানে একদম ডিরেক্ট সূত্র বসিয়েও করতে পারো। 2004 সালে একটা কোশ্চেন পড়েছে, লক্ষ্য করো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 atm চাপে 175 ml আয়তনের একটি দ্বিপরমাণু গ্যাস, মানে যার মধ্যে দুটো পরমাণু রয়েছে, যার একটা অণুর মধ্যে কটা পরমাণু রয়েছে, দুটো অণু, যেমন H2 ধরতে পারো। দ্বিপরমাণু মানে দুটো অণু, দুটো পরমাণু রয়েছে একটা অণুর মধ্যে। গ্যাসের একটা অণুর মধ্যে দুটো পরমাণু থাকলেই বলবো দ্বিপরমাণু গ্যাস। তাহলে একটা অণুর মধ্যে দুটো পরমাণু রয়েছে। গ্যাসীয় মৌলের ওজন এত গ্রাম, তাহলে এত আয়তনের একটি গ্যাসীয় মৌলের ওজন কত হবে, দ্বিপরমাণু গ্যাসীয় মৌলের ওজন কত, 1 গ্রাম। গ্যাসটির একটি পরমাণুর ওজন প্রকাশ করতে বলছে, কটা পরমাণু, একটা পরমাণুর ওজন। তাহলে আমাকে এখান থেকে আগে কি করতে হবে, এসটিপি তে কনভার্ট করতে হবে। তাহলে দেখো P1 সমান কত 4 atm, V1 সমান কত, V1 সমান কত হবে, লিটার কত বলা আছে 175 ml, এত ml বলা আছে। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তার কনস্ট্যান্ট থাকবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা বলা যাচ্ছে এসটিপি, এই জন্য এটা কনস্ট্যান্ট রাখলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা শুধু প্রেসার, চাপ এবং আয়তনটাকে আমাকে এসটিপি তে কনভার্ট করতে হবে। ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ আর আয়তনটাকে কিসে কনভার্ট করতে হবে, এসটিপি তে কনভার্ট করতে হবে চাপ আর আয়তনটাকে। তাহলে চাপটাকে যদি আমি চেঞ্জ করি তবেই কি আয়তনটা চেঞ্জ হবে, এই জন্য P1 V1 সমান P2 V2 করা হয়েছে। এখানে P1 V1 এর মান বসানো হয়েছে, আর P2 এর মান কত, P2 মানে কি এসটিপি তে চাপ, এসটিপি তে কত 1 অ্যাটমোস্ফিয়ার, এসটিপি তে যে কোনো চাপ হচ্ছে কত, গ্যাসের চাপ 1 অ্যাটমোস্ফিয়ার ধরা হয়, এই জন্য P2 এর মান 1 ইন্টু V2। এখান থেকে V2 এর মান কত পেয়েছে 700 ml। এখানে P1 V1 বাই T1 কেন দেওয়া হয়নি, সমান P2 V2 বাই T2, এই সূত্র কেন লাগানো হয়নি, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাই হচ্ছে এসটিপির টেম্পারেচার, এই জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখানেও যাই আছে, এসটিপি তো একই থাকবে, এই জন্য এখানে এই সূত্র লাগানো হয়নি, শুধু P1 V1 সমান P2 V2 লাগানো হয়েছে, মানে টিটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাহলে P1 V1 এই মান ছিল, P2 V2, P2 এর মানটা জানি 1 অ্যাটমোস্ফিয়ার এসটিপি তে, আর V2 এর মানটা এখান থেকে বের করানো হয়েছে। তাহলে আয়তন কত বেশি 700 ml, এটা কিসে আয়তন, এসটিপি তে আয়তন এই 700 ml টা। তাহলে এসটিপি তে 700 ml গ্যাসের ওজন কত বলা আছে, 1 গ্রাম, 1 গ্রাম বলা আছে। এই 175 ml টাকে আমি যদি এসটিপি তে চেঞ্জ করলাম এক্ষুনি, কত বেরোলো 700 ml বেরোলো। তাহলে 175 ml আয়তনে যদি গ্যাসের ওজন এত হয়, তাহলে এসটিপি তে 175 টাকে আমি কিসে কনভার্ট করছি, 700 ml কনভার্ট করছি, যেটা এসটিপি তে আয়তন হয়েছে। এটা অমনি নরমাল টেম্পারেচার প্রেসারে ছিল 175 ml, মানে অমনি যে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 4 atm দেওয়া ছিল তাতে ছিল 175 ml। এটাকে কিসে কনভার্ট করা হচ্ছে, এসটিপি তে, তার কন্ডিশন লাগিয়ে, তার চাপ 1 অ্যাটমোস্ফিয়ার লাগিয়ে এটাকে ট্রান্সফার করা হচ্ছে কোথায়, এসটিপি তে। কত আয়তন হলো 700 ml। তাহলে এই আয়তনের ওজন যদি 1 গ্রাম হয়, এই আয়তন এর সঙ্গে সমান, এটা এসটিপি তে, এটা অমনি কন্ডিশনে, তাহলে এই আয়তনের ওজন হবে 1 গ্রাম, এই জন্য লেখা হচ্ছে এসটিপি তে 700 ml গ্যাসের ওজন 1 গ্রাম। তাহলে 22,400 ml এ কত ওজন পেলে আমরা কি পাবো, তার আণবিক ওজন পাই, কারণ 1 গ্রাম অণু পদার্থের আয়তন 22.4 লিটার, 1 গ্রাম অণু মানে তার আণবিক ওজন। তাহলে 22.4 লিটার মানে 22,400 ml, এই জন্য 22,400 ml গ্যাসের ওজন কত 32 গ্রাম। তাহলে 22,400 ml গ্যাসের ওজন যেটা, সেটা তার আণবিক ওজন পাবো, এই জন্য দেখো গ্যাসের আণবিক ওজন হচ্ছে 32 যদি গ্যাসের আণবিক ওজন হয়, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা তাতে বর্তমান থাকবে, এই জন্য অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ওজন 32 গ্রাম, কারণ যেহেতু আণবিক ওজন, আমরা জানি আণবিক ওজনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে, এই জন্য অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে 32 গ্রামের মধ্যে গ্যাসের, বা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ওজনই হচ্ছে 32 গ্রাম। তাহলে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, এবারে দেখো 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু কেন বলা হচ্ছে, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ওজন 32 গ্রাম, যেহেতু তার আণবিক ওজন, আণবিক ওজন মানে কি, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা বর্তমান, এখানে অণু ধরা হয়েছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ওজন হচ্ছে 32 গ্রাম।
এবারে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অণু, একটা অণুতে যদি দুটো পরমাণু থাকে, দেখো দ্বি পরমাণু গ্যাস বলা আছে, তাহলে একটা হাইড্রোজেন যদি ধরি, একটা অণুতে দুটো পরমাণু রয়েছে, তাহলে এত সংখ্যক অণুতে কটা, 2 ইন্টু এত সংখ্যক পরমাণু রয়েছে, 2 ইন্টু এত সংখ্যক পরমাণুর ওজন কত হবে, সেই 32 গ্রাম হবে। তাহলে একটা পরমাণুর ওজন কত, 32 বাই এত, এই মানটা বের করে নেওয়া হয়েছে। 2005 সালে দেখো একটা ম্যাথ পড়েছে, লক্ষ্য করো, 3.6 গ্রাম জলকে সোডিয়ামের সঙ্গে প্রথমে বিক্রিয়া করানো হয়েছে। এই জলটাকে বাষ্পীভূত করে লোহিত তত্ত্ব আয়রন উপর দিয়ে চালনা করা হয়েছে। ওপরের দুটি ক্ষেত্রে কোন গ্যাস উৎপন্ন হবে, এসটিপিতে কোন ক্ষেত্রে কম আয়তনের গ্যাস পাওয়া যাবে। তাহলে আগে ভালো করে লক্ষ্য করো কোশ্চেনটা, এসটিপিতে কম আয়তনের গ্যাস কোন ক্ষেত্রে পাওয়া যাবে সেটা বলতে চাইছে, আর কোন গ্যাস উৎপন্ন হবে সেটা। তাহলে দুটো ক্ষেত্রে একই গ্যাস উৎপন্ন হবে, যেহেতু দুটো ক্ষেত্রে কোন গ্যাস উৎপন্ন হবে বলা আছে, তাহলে বিক্রিয়া দেখো 2Na প্লাস 2H2O, এটা প্রথমে জলের সঙ্গে, এত গ্রাম জলকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে, তার থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এখানে দেখো 3.6 গ্রাম জলকে বলা ছিল, তাহলে 36 গ্রাম জল, এসটিপিতে কি হচ্ছে, এসটিপিতে কোন গ্যাসের আয়তন কম হবে, তাহলে এসটিপিতে ধরতে হবে, এসটিপিতে 2 মোল জল, 1 মোল জলের ওজন কত 18, তাহলে 2 মোল জলের ওজন 36, এই জন্য 36 গ্রাম জল কত লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, 22.4 লিটার, যেহেতু 1 মোল, এসটিপিতে 1 মোলের আয়তন কত 22.4 লিটার, আর 3.6 গ্রাম জল, তাহলে এই জলটাকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে, তাহলে 3.6 গ্রাম জল কত লিটার হাইড্রোজেন উৎপন্ন করছে বের করানো হয়েছে। এরপরের স্টেপে চলে আসো, জলকে বাষ্পীভূত করা হচ্ছে, তাহলে এপির সঙ্গে জলে বাষ্পের বিক্রিয়া Fe3O4 প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, ব্যালেন্স করা হয়েছে। 4 মোল জল, 4 মোল জল মানে 1 মোল জল মানে কি 18 গ্রাম, 4 মোল মানে 72 গ্রাম, এসটিপিতে 72 গ্রাম জল থেকে 1 মোল হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার, 4 মোল 4 ইন্টু 22.4 লিটার, তাহলে 72 গ্রাম জল থেকে 4 ইন্টু 22.4 লিটার আয়তনের হাইড্রোজেন উৎপন্ন হয়। কত গ্রাম জলে বাষ্প, 3.6 গ্রাম, তাহলে 3.6 গ্রাম জলে বাষ্প থেকে কত লিটার হাইড্রোজেন উৎপন্ন হবে সেটা বের করে নিচ্ছে জাস্ট ঐকিক নিয়মে। বের করে দেখো, এটার আয়তন রয়েছে 2.24 লিটার, এটার আয়তন রয়েছে 4.48 লিটার, তাহলে কোনটার আয়তন কম হচ্ছে, নিশ্চয়ই এই যে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, এর এই সোডিয়ামের সঙ্গে যদি জলের বিক্রিয়া ঘটে, তবে কি আমরা কার আয়তনটা কম পাবো, না এই হাইড্রোজেন আয়তনটা সোডিয়ামের ক্ষেত্রে কম পাওয়া যাবে। আজকে এই পর্যন্তই থাক। আজকে একদম টোটাল কাভার হলো ফার্স্ট চ্যাপ্টার 11-এর ফার্স্ট চ্যাপ্টার টোটাল কাভার হয়েছে। এরপরে পরমাণুর গঠন পরের ভিডিওতে আসতে চলেছে, ভালো করে লক্ষ্য রাখবে। চ্যানেলকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, একদম ভালো করে ফলো করো, পর ভিডিও আসবে, শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করো। চলো, থ্যাংক ইউ।